বাংলাদেশের তো সর্বনাশ করে দিয়েছে ইউনূস অ্যান্ড গং। যেটুকু গর্বের জায়গা বাকি ছিল বাংলাদেশ ক্রিকেট, এবার তার পাঁচটি মেরে দিল। তাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশের বক্তব্য, বাংলাদেশে কেন জানি না, এই আসিফ নজরুলের আজকে একটা প্রেস কনফারেন্স দেখলাম, ওই ইউটিউবে আসে না, একটা প্রেস কনফারেন্স দেখলাম। সেখানে তিনি বলছেন যে ভারত সরকার এটার ব্যবস্থা নিল না কেন। ভারত সরকারের দরকার ছিল ভারত সরকার নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আইসিসি কে বোঝানো। তো এ উল্লুকে পাঠে আসিফ নজরুল এই যে আইসিসি আছে না, আইসিসি ইজ এ সেপারেট এন্টিটি, নো গভর্নমেন্ট ইনভলভমেন্ট দেয়ার ইন আইসিসি। আইসিসি যা টাকা পয়সা, আইসিসির আদান প্রদান, সমস্ত কিছু আইসিসি করে। এমনকি বিসিসিআই এর মধ্যেও ভারতবর্ষ কখনো মাথা গলায় না, কারণ এটা হচ্ছে একটা খেলা, এটার সঙ্গে রাজনীতি জোড়া ঠিক নয় বলে এটা ভারতের যা নীতি। এখানে তো অনেক বুদ্ধিমান মানুষ রয়েছে, এই বুদ্ধিমান মানুষেরা কখনো এই সমস্ত কাজ পাজ করে না। ওই জন্য বললাম উল্লুকা পাঠা, উল্লুকা পাঠা তারা এই যে সমস্ত ভাষণ ঝেড়েছে যে বাংলাদেশে যদি খেলা হয়, শ্রীলঙ্কায় যদি খেলা হয়, তাহলেই একমাত্র বাংলাদেশ অংশগ্রহণ করবে, ভারতে কোনো খেলা খেলবে না, কারণ সিকিউরিটি রিজন দিয়ে আইসিসি বলেছে। ঠিক বলেছে, আইসিসি যা বলেছে ঠিকই বলেছে, এখানে সিকিউরিটি রিজন আছে। আপনারা ওখানে হিন্দুদের ধরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে পিটিয়ে মেরে ফেলে দেবেন, বাড়িতে ঢুকে ঢুকে ধর্ষণ করবেন, আর এখানে কি আপনাদের এলে পরে কি একেবারে আগুন টাগুন খাওয়াবে নাকি, ফলমূল খাওয়াবে আর পোলাও কোরমা এ সমস্ত খাওয়াবে? আইসিসি যা বলেছে ঠিকই বলেছে। আপনাদের উচিত ছিল সরকারের এর মধ্যে না ঢোকা। এটা বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিবি আর আইসিসি বুঝে নিত। বড় জোর কি হতো, বিসিবি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে তারা একটা চিঠি পাঠাতে পারতো যে আপনারা প্লেয়ারদের সিকিউরিটির ব্যবস্থা করুন, আমরা খেলতে যাব, আইসিসি মানা করছে তা সত্ত্বেও আমরা যাব। যদি বলতো আমরা যাব, তাহলে আইসিসি কি মানা করতো? মানা করতো না। কিন্তু তাদের দাবি ছিল পুরো ম্যাচটাকে নিয়ে যেতে হবে শ্রীলঙ্কা। এর বলি উল্লুকে পাঠে এটা এই যে আইসিসির যে ম্যাচ লিস্ট এবং প্লেইং ডাউন লিস্ট এবং যত তিমিসত্ত্ব সব কিন্তু 6 মাস আগে থেকে ঠিক হয়ে যায় এবং বিক্রি বাট্টা হয়ে যায়। এই যে আইসিসি সব টাকা পয়সা সমস্ত কিছু দেয়, বড় লোক কোম্পানি আছে, মানে ফার্ম আছে আইসিসি। তো আইসিসি তো সবাইকে টাকা পয়সা আগে থেকে দিয়ে দেওয়ার ডলারে পেমেন্ট হয়। এই যে পেমেন্ট গুলো সব কিন্তু ডলারে হয়। এই আপনাদের দেশে যত, বাংলাদেশের যত খেলার স্টেডিয়াম রয়েছে তার রক্ষণাবেক্ষণ, প্লেয়ারদের মাইনে, তাদের টাকা পয়সা সমস্ত কিন্তু আইসিসি দেয়। বাংলাদেশ সরকার কিন্তু 1 পয়সা খরচা করে না। 2000 সালে 26শে জুন বোধহয়, সম্ভবত, আমার ঠিক এখন মনে পড়ছে না, তবে 2000 সালে আমাদের জগমোহন ডালমিয়া তিনি উঠে পড়ে লেগে আইসিসির অনুমোদন দাবি মেম্বারশিপ কনফার্ম করেছিলেন এই বাংলাদেশের। ভারত বিরোধিতা করে না এরা, তা ভারতই কিন্তু
আইসিসির মেম্বারশিপটা জগমোহন ডালমিয়া করে দিয়েছিলেন। তারপর থেকে খেলছে, আমরাও বলতাম যে খেলুক খেলুক খেলুক, খেলে খেলে উন্নতি করুক। যেমন শ্রীলঙ্কাকে উনি ঢুকিয়েছিলেন আইসিসিতে, তেমন বাংলাদেশকেও ঢুকিয়েছিলেন। একবারও তার নাম মনে করেন না, একবারও না। কৃতজ্ঞতা বোধ নেই তো, অকৃতজ্ঞ মানুষ। যাই হোক, আপনাদের যেমন সরকার সব ব্যাপারে লাফিয়ে পড়ে, এখানেও আপনাদের সরকার লাফিয়ে পড়ে ব্যাপারটাকে আরো ঘোঁট পাকিয়ে দিয়েছে। এবার আজকে যে প্রেস বিবৃতিটা আপনি দিলেন, এরপরে কি কি হতে পারে আমি এক এক করে বলে যাচ্ছি। আইসিসি আপনাদের একটা নোটিশ ধরাবে, যেই ধরনের বক্তব্য আপনারা অহেতুক পেশ করলেন কেন, যার মধ্যে কোনো সারবত্তা নেই, সরকারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আপনি সরকারকে টানলেন কেন। হলো যত টাকা আপনাদের দেওয়া হয়েছে এই টি-20 আগে থেকে, প্লেয়ারদের টাকা পয়সা করা সমস্ত কিছু, সব টাকা কিন্তু আপনাদেরকে ফেরত দিতে হবে। এই যত স্টেডিয়াম, যত আপনার রক্ষণাবেক্ষণের জন্য আইসিসি যত পয়সা আপনাদের দিয়েছে, সব কিন্তু ফেরত দিতে হবে। ফাইন চাপাবে কিনা এখন ওপরওয়ালার কাছে এখন চিন্তা করুন যে ফাইন চাপাবে কিনা। আর যদি ওই টাকাটি না দেন, তাহলে আপনারা কোন একটা সময়ের জন্য 2 বছর হোক 5 বছরের হোক নির্বাসিত হতে পারে। তারপরেও যদি টেরিবেরি করে, তাহলে আইসিসি থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেবে। এই যে 4টে কারণ আমি বললাম, এই 4টে কারণ ভালো করে শুনে নিন, এবং ভবিষ্যতে এই 4টে কারণ মিলে যায় কিনা, 4টে কারণের একটা কারণ মিলে যায় কিনা, সেটা দেখে আমাকে কমেন্টে আপনাদের দর্শক যারা আমায় গাঁজাখোর, গুলিখোর, যারা সমস্ত ঢব্বাজ গুলবাজ বলে বেড়ান, তারা আমাকে একটুখানি লিখে জানাবেন যে দাদা আপনার কথা সত্যি হচ্ছে। যেমন আমি বরাবর বলে আসছি, 12ই ফেব্রুয়ারি ভোট হবে না। আজকে আমার এই কথাকে সমর্থন করেছে আনন্দবাজার। অনলাইনে একটা রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টটা নিয়ে আমি এখন আর কোনো কথা বলবো না, পরে কথা বলবো। সম্প্রতি আপনাদের দেশে অগ্নি গেছিল, এই অগ্নি রায়, তার গল্প আমি আপনাদের করেছি যে পিন বালুচিতে আমরা রাত্রিবেলা একসঙ্গে আড্ডা মারতাম আর খেতাম। রাতের খাবারটা ওই দিল্লির পিন বালুচি বলে একটা রেস্তোরাঁ ছিল, সেই রেস্তোরাঁতে আমরা বসতাম। ও আমার জুনিয়র ছিল, তো খুবই ভালো রিপোর্টার। সম্ভবত এটা নিজের সংবাদদাতা করে করেছে, সম্ভবত অগ্নি এইটা ঘুরে এসে যেটা বুঝেছে সেটাই সে অগ্নি লিখেছে। এবং আমি বলেছি, যদি সাউথ ব্লকের, নর্থ ব্লকে কারোর যদি সত্যিকারের ভেতরে যোগাযোগ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে আনন্দবাজারের অগ্নির। ফলে আমি যেটা বলেছিলাম সেটা অগ্নি সমর্থনই করলো। আবার বলছি, 12 তারিখ ভোট হবে না, তার আগে একটা ক্যাচাল প্যাচাল হবে। ক্যাচাল তো হবে একটা, বুঝতেই পাচ্ছেন। সে তো এই যে আমাদের সমস্ত মিশন থেকে সমস্ত পরিবারগুলোকে ফিরিয়ে নিয়ে এলো, এত তড়িঘড়ি কি এমন হলো, মাঝরাতে সব তুলে নিয়ে আসা হলো তড়িঘড়ি। তার মানে একটা কোনো বিপদ সংকেত বাজছে, যেটা আপনারা আঁচ করতে পারছেন না, আঘাতটা কোন দিক দিয়ে আসবে। আমি জানি হ্যাপি দিওয়ালি তো হবেই, আমি জানি, কিন্তু হ্যাপি দিওয়ালিটা কে করবে, এর পেছনে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে। তা হ্যাপি দিওয়ালির প্রস্তুতি হোক, টাকা পয়সা লেনদেন ফেনদেন সব হয়ে গিয়েছে, অস্ত্রপত্র সব পৌঁছে গিয়েছে। আমি এই সন্ধ্যের ভিডিওতে বলেছি যে কোনো দিন হবে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, হবে এটা তো নিশ্চিত। হ্যাপি দিওয়ালি তো হবেই, নইলে পরে ভারতবর্ষ ঝটপট এরা তুলে নিয়ে চলে আসতো না। বাবা 2 দিন দাঁড়া,
আমরা আমাদের স্টাফেদের মেম্বারদের যারা রয়েছে ফ্যামিলি মেম্বার তাদেরকে তুলে আনি, তারপর যা খুশি কর, আমরা দেখতে যাবো না, কি কি সাহায্য লাগবে বল, আমরা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই আসিম নজরুল এবং ইউনুস গ্যাং বাংলাদেশের ক্রিকেটের যে পাইটটি মেরে দিল, এই পাইটটার ফল ভোগ করবে কি নিরাপরাধ ক্রিকেটার গুলো, যারা বেশ ভালো পয়সা রোজগার করত। এবার তারা যদি ওয়ানডে খেলবে বাইরে থেকে ওয়ানডে কি করে খেলবে, কারণ সবই তো আইসিসির আন্ডারে। যত এই বিদেশে খেলা হয় সব তো আইসিসির আন্ডারে। মুস্তাফিজুরকে বারণ করা হয়েছিল, সেটা মেনে নিলেই হতো যে এখন পরিস্থিতি গরম আছে, ওই আমরা যাই বাংলাদেশে, আমরা বাংলাদেশে যাই না, কারণ ওটা এখন আর পুরো পাকিস্তান হয়ে গিয়েছে, ওখানে বাংলাদেশে গিয়ে আমরা কি করব। তো এবছরে T20 নাই এলেন, কিন্তু ওই যে ভারত বিরোধিতা আপনাদের এখানে বিধে গেছে, ভারত বিরোধিতা, বাস একটা কিছু পাওয়া গেছে, ঝাঁপিয়ে পড়লেন ওখানে। তাতে কি হলো, পাঁইটটি মারা গেল বাংলাদেশের ক্রিকেটারদের, তাদের রোজগার পাতি সব বন্ধ। এবার আপনারা দেখুন আইসিসির পেছনে তেল মেরে যদি তা আইসিসি ক্ষমা কিনা করে, আর যদি টাকা পয়সাগুলো ফেরত দিতে হবে, কিন্তু টাকা পয়সা যা যা নিয়েছেন সব কড়াই গন্ডায় সব ডলারে নিয়েছেন, ফেরত দিতে হবে। ফেরত দিতে গিয়ে ওর 10 দিন ইউনুস থাকবে, আমার তো মনে হয় না। পরবর্তী সরকার কিছু একটা চলে আসবে, ইউনুসের কাম তামাম, হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আমার কথা মিলিয়ে নেবেন, যেমন নির্বাচনটা হচ্ছে না, আমার কথা যেমন মিলতে চলেছে, তেমনি ইউনুসের কাম তামাম হতে চলেছে। অবশেষে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা হলো বেশ কিছুক্ষণ, তার মধ্যে অনেক পয়েন্ট ছিল, এবং এই টেলিফোনিক যে আলাপ, সেই আলাপটা বলা যায় সম্পূর্ণ মানে বাংলাদেশ কেন্দ্রিক, পুরোটাই বাংলাদেশ কেন্দ্রিক। এখন এই যে কথা হয়েছে সেখানে দুজনের মধ্যেই একটা ঠিক হয়েছে যে আমাদের সে কিছু সাময়িক ভুল ত্রুটি ছিল, সেই ভুল ত্রুটিগুলো মেনে নিয়ে ভুলে গিয়ে ইরেজ করে দিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভারতের মধ্যস্থতা উনি চেয়েছেন। এ ব্যাপারে মানে যা ঘটে গেছে সেটা বলেছেন উনি যে ব্ল্যাকবোর্ডে লেখার মতো ডাস্টার দিয়ে তুলে দিন, এখানে কোনো দুঃখ প্রকাশ বা সরি বলার কোনো জায়গা নেই। আমরা দুজনেই দেশের আমাদের স্বার্থের কথা ভেবেছি, আমাদের আভ্যন্তরীণ দেশের রাজনীতির কথা ভেবেছি, এর বাইরে কিছু নয়। যা হয়ে গেছে, আমরা চলুন সামনের দিকে তাকিয়ে চলি। পুরোটাই কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক, এবং সেখানেই ঠিক হয় যে আমাদের বিদেশমন্ত্রী 6 থেকে 10 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন, এবং সেখানে এই বাংলাদেশ ইস্যু নিয়ে চূড়ান্ত কথাবার্তা হবে। মানে আমি যে প্রথম থেকে বলে আসছিলাম, বাংলাদেশ থেকে পা না তুললে আমেরিকা কোনোভাবেই কিছু হবে না, সেইটা কিন্তু সত্যি হতে চলেছে এতদিন বাদে। তো এর মধ্যে উনি একটা অনুরোধ করেছেন যে ভেনেজুয়েলা থেকে আপনি তেল কিনুন। এখন ভেনেজুয়েলা তো মাদুরোকে তুলে আনার পর ভেনেজুয়েলার পুরো তেলের দখল এখন আমাদের মালিকের হাতে। এখন মালিক বলছেন যে ভারতবর্ষকে আপনি কিছু তেল কিনুন। তো মোদিজি বলেছেন আমাদের বাণিজ্য মন্ত্রীকে পাঠাচ্ছি, পীযূষ গোয়াল, তিনি যাবেন, যদি রেটে পোষায় তাহলে পরে আমরা নিশ্চয়ই নেব, কিছু ডিসকাউন্ট দিন। আমরা ডিসকাউন্ট রেটে আমরা তেল কিনছি, আমরা রাশিয়া থেকে তেল কিনছি,
ইরান থেকে বর্তমানে আমরা তেল কিনছি না এই কারণে যে ইরানের সঙ্গে একটা আপনাদের একটা ইসরায়েলের একটা গন্ডগোল চলছে, সেই নিয়ে আমরা এখন চাবার বন্দরেও আমরা কোনো নিবেশ এখন আর করব না, আর ইরান থেকে তেলও আমরা নেব না। কিন্তু ভেনেজুয়েলা থেকে তেল নিতে আমাদের আপত্তি নেই, কিন্তু যদি রেট ঠিক থাকে, আপনি আমার ডিসকাউন্ট রেটে দিন, আমি আপনার থেকে নেব, সব ছেড়ে দিয়ে আমি শুধু ভেনেজুয়েলা থেকেই তেল নেব, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো অ্যালার্জি নেই কোনো কিছুতেই। তখন উনি বলেছেন ঠিক আছে, আপনি আপনাদের বাণিজ্য মন্ত্রীকে পাঠান, আমাদের বাণিজ্য মন্ত্রী তাদের সঙ্গে বসবেন, বাণিজ্য সেক্রেটারি তার সঙ্গে বসবেন, ওদের সেক্রেটারি বলেন, তো তার সঙ্গে বসবেন, বসে ওনারা নিজেরা ঠিকঠাক করে নেবেন। মানে যা ঘটে গেছে ঘটে গিয়েছে। এবার বাংলাদেশ নিয়ে যেটা আমি বরাবর বলে যাচ্ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত বদলেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের খোদ প্রেসিডেন্ট তিনি ফোন করে নরেন্দ্র মোদীকে বলেছেন যা হয়ে গেছে হয়ে গেছে, ব্ল্যাকবোর্ড থেকে ডাস্টার দিয়ে মুছে ফেলুন, এখানে কোনো সরি নেই, কোনো দুঃখ প্রকাশ নেই, সামনের দিকে এগিয়ে চলি, আমরা যে যার দেশের জন্য করেছি। যাই হোক, এখন এই আমাদের যে 68টা অ্যাপ আছে যেটা নিয়ে আটকে রেখে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, 68টা অ্যাপ আছে, আমাদের টাকা দেওয়া শোধ হয়ে গেছে, সব কিস্তি শেষ, কিন্তু এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র একটাও অ্যাপ আছে দেয়নি। সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি বলেছেন যে আমরা ওই 68টা অ্যাপ আছে আমরা ধীরে 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 আপনাকে আমরা সাপ্লাই করে দেব, এবং এ বিষয়ে আমি প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে আমাদের প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রকের মানে কথাবার্তা যদি সদর্থক হয় সে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকব। আর যেটা হচ্ছে প্যাকড সিলিকন, ভারতের হাতে কিছু প্যাকড সিলিকন আছে। প্যাকড সিলিকন হচ্ছে রেয়ার আর্থ মিনারেলের বেসিক যে জিনিসটা, সেটা আমাদের গুজরাটের কিছু অংশে, অরুণাচলের কিছু অংশে এবং আপনার কি বলে সিকিমের কিছু অংশে, এই সিকিম বলছি ওটা কি বলে অরুণাচল, গুজরাট এবং আর একটা জায়গা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, মনে পড়ছে না, এই তিনটে অঞ্চলে এই প্যাকড সিলিকা পাওয়া যায়। এই প্যাকড সিলিকা পাওয়ার ব্যাপারে মানে প্যাকড সিলিকা না হলে পরে রেয়ার আর্থ মিনারেল দিয়ে কোনো কাজই হবে না, যে যতই রেয়ার আর্থ মিনারেল জোগাড় করুক না কেন প্যাকড সিলিকাটা দরকার। যেমন চীনের কাছে প্যাকড সিলিকা আছে, ভারতের কাছে প্যাকড সিলিকা আছে, এটা কিন্তু আমেরিকার কাছে নেই, গ্রিনল্যান্ডে গেলে গ্রিনল্যান্ডেও পাবে না, আর ভেনেজুয়েলাতেও নেই। সুতরাং প্যাকড সিলিকার জন্য উনি কিন্তু ভারতবর্ষকে বলেছেন আমাদের প্যাকড সিলিকার ব্যাপারে আপনি একটু সহায়তা করুন, এবং প্যাকড সিলিকা দেওয়ার ব্যাপারে আপনি একটুখানি আপনার নীতিটা বদল করুন। তো মোদিজি পুরো শুনেছেন, এবং দুপক্ষের মধ্যে একটা কথাবার্তা হয়েছে যে আমরা কেউ এ ব্যাপারে এক্স হ্যান্ডেলে আমরা কেউ কোনো এ করব না, বিবৃতি দেব না, কেউ কিছুই লিখবো না এক্স হ্যান্ডেলে, না আমার পক্ষ থেকে আমি লিখবো না আপনার পক্ষ থেকে আপনি লিখবেন, আমি ট্রুথ সোশ্যালেও কিছু দেবো না, এটা আমাদের মধ্যেই থাক। তো এই হচ্ছে কথাবার্তা। এর মধ্যে আপনাদের নির্বাচন হচ্ছে, দেখুন নির্বাচনে কি হয়। নির্বাচনে যে মানে যা ঠিক হয়েছে 52-53 থেকে 55% মতো ভোট সরকার দেখাবে, এরা নিজেরা ঠিক করে নিয়েছে, 55% ভোট দেখাবে। আর এইটা ফল প্রকাশটা দেরি করবে, এখনই ফল প্রকাশ করবে না। আর আপনাদের এই মোটামুটি 68 জন আপনার কি বলে না 65 জন আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট স্যারেন্ডার করে দিয়েছে। এই যে গতকালকে আপনার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বললেন না আমি জমা দিইনি কূটনৈতিক পাসপোর্ট, তিনিও জমা দিয়েছেন, তিনি জমা দিয়ে তিনি আমেরিকা এবং কানাডার ভিসা নিয়ে রেখে দিয়েছেন, সপরিবার ভিসা নিয়ে রেখে দিয়েছেন। এই 3-4 দিনে যদি অবস্থা যদি খারাপ হয়
তাহলে পরে যে যার ব্যাগ গোছানো রইল, যে যার টিকিট কাটবে আর একদম সোজা প্লেন ধরবে, দেশ ছাড়বে। এটা হচ্ছে তাদের জন্য একটা রাস্তা খুলে রাখা। এই যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে আমি সাধারণ পাসপোর্ট দিয়ে আমি ভিসাটা আমি করে রেখে দিলাম, মানে ভিসাটাকে চেঞ্জ করে দিলাম। আগের ভিসা করা ছিল, ওটাকে চেঞ্জ করে দিলাম এই পাসপোর্টে। তো এবার কি হলো, এবার আসি আপনাদের নেত্রী শেখ হাসিনার কথায়। শেখ হাসিনা 4 তারিখে আপনাদের 12 জন নেতাকে ডেকেছেন। 4 তারিখে, এই 4 জানুয়ারি, আজকে 2, পরশু দিন হচ্ছে 4 জানুয়ারি ডেকেছেন। কারণ তিনি ভেতরে ভেতরে তৈরি হচ্ছেন। তিনি বলেছেন যে একটা জিনিস পিছিয়ে গেছে, সেটা অন্যের কারণে পিছিয়ে গেছে, উনি কারোর নাম করেননি, মানে আমিও নামটা করব না, একজনের জন্য পিছিয়ে গেছে, কিন্তু এবার পরিস্থিতি বদল হয়েছে। এই বদলি পরিস্থিতিতে এবার কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে এবং আমাদের দেশে ফিরে আমাদের দেশের হাল ধরতে হবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, আপনাদের ওখানে এবার বলা হচ্ছে যে ভারতবর্ষ নাকি বাজেট বাড়িয়ে দিয়েছে আপনাদের দেশের জন্য। আসলে বাজেট বাড়ায়নি, বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রতিরক্ষা খাতে বড় বৃদ্ধি, চা বাহারে শূন্য বা বরাদ্দ, এই একটা খবর এখানে বেরিয়েছে। এখানে একটা ছোট লাইনে এখানে কিছু কিছু শব্দ বাংলাদেশ সম্পর্কে রয়েছে, আমি সেইগুলো শুধু পড়ে শোনাচ্ছি। অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রের বাজেটে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটনা হয়েছে। বাংলাদেশ সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, সে দেশের ভারত বিরোধী ভাষ্য সামনে আসছে। বিশেষত সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে মন্তব্য করে যাওয়ায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভোটের মুখে দাঁড়ানো ঢাকার। আপাতত বাংলাদেশ খাতে তাই হাত পুরোপুরি উবুর না করে গতবারের অর্ধেক বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবারের বরাদ্দ 60 কোটি টাকা, 60,000 কোটি টাকা। গত বছর যা ছিল 120 কোটি টাকা, 120 কোটি টাকা, 60 কোটি টাকা, 120 কোটি টাকা থেকে 60 কোটি টাকা হয়েছে। যুক্তি, ভারতের কম সুদে দেওয়া বিপুল পরিমাণ ঋণ, বিভিন্ন প্রকল্প চলছে বাংলাদেশে, তাতে কোনো স্থগিতাদেশ নেই। আগামী 12ই ফেব্রুয়ারি সে দেশের ভোটে কি হয় সেটা সাউথ ব্লক একবার দেখে নিতে চাইছে। অন্যদিকে অনুদানের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে এবারও ভুটান তার সর্বোচ্চ 2,288 কোটি 56 লক্ষ টাকা বরাদ্দ করেছে ভারত। এছাড়াও নেপালের জন্য 800 কোটি টাকা, মালদ্বীপের জন্য 550 কোটি, শ্রীলঙ্কার জন্য 400 কোটি, মায়ানমারের জন্য 300 কোটি, আফগানিস্তানের জন্য 150 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব থেকে কম বরাদ্দ হলো বাংলাদেশ, যেটা 120 কোটি ছিল, সেটা নামিয়ে দেওয়া হলো 60 কোটি। মানে সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য। এবার যখন বাংলাদেশ সরকার পরিবর্তন হবে তখন দেখবেন ব্যাক বাজেট যেটা থাকে, ব্যাক বাজেট থেকে কিছু টাকা এনে এখানে ঢুকিয়ে আবার সেটেল করে দেওয়া হবে। তো আপাতত এই হচ্ছে খবর। 4 তারিখে একটা বড় মিটিং রয়েছে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেতাদের। আর আন্দাজ করা যাচ্ছে এই ওই 12-র আশেপাশে বড় একটা কিছু ঘটনা ঘটতে পারে, এটা আমার কাছে খবর আছে। 12 তারিখের আশেপাশে আগে বা পেছনে এরকম একটা কিছু ঘটতে পারে, বড় ঘটনা ঘটতে পারে, যেটা আপনারা এখন কল্পনা করতে পারছেন না। আপনাদের দেশে বসে সেটা আপনাদের কাছে একটা দুর্বোধ্য জিনিস মনে হচ্ছে। তবে এই 6 থেকে 10 অবধি জয়শঙ্করের বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া এবং সেখানে এই বেন ক্রিস্টেনসনকে ডেকে পাঠানো হয়েছে বাংলাদেশে, এটা বলতে ভুলে গেছিলাম। বেন ক্রিস্টেনসনকে ডেকে পাঠানো হয়েছে, সেখানে তিনি উপস্থিত থাকবেন। ডোনাল্ড ট্রাম্প তাকেও কিছু বুদ্ধি দিয়ে দেবেন কি করতে হবে না করতে হবে। সুতরাং
নাটক জমে গেছে, আপনারা দেখতে থাকুন এবং চুপচাপ বসে পপকর্ন আর চা খেতে থাকুন।